হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দশম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ, ধাতু ও অধাতু এইটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, চলো এবারে স্ববিজারণ সম্পর্কে জেনে নেওয়া যাক। সক্রিয়তা সিরিজে নিচের দিকে অবস্থিত কম সক্রিয় ধাতু কপার, মার্কারি, সিলভার ধাতুসমূহের অক্সাইডের ক্ষেত্রে বিজারক যোগ না করে শুধু উত্তপ্ত করেও বিজারণ ঘটানো হয়। উদাহরণ হিসেবে মার্কারির আকরিককে এভাবেও বিজারিত করা যায়। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধাতু বিশুদ্ধিকরণ সম্পর্কে। উল্লেখিত বিজারণ পদ্ধতিসমূহের মাধ্যমে প্রাপ্ত ধাতুসমূহ সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না। এতেও উল্লেখযোগ্য পরিমাণ অপদ্রব্য থেকে যায়। এই অপদ্রব্য দূর করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। বন্ধুরা, এবারে চলো বিগালক যোগ করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে কিছু খনিজমল দ্রবীভূত থাকতে পারে। এই খনিজমল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। খনিজমল ক্ষারকীয় হলে অ্যাসিডিক বিগালক সিলিকন অক্সাইড যোগ করা হয় এবং খনিজমল অ্যাসিডিক হলে তার মধ্যে ক্ষারকীয় বিগালক ক্যালসিয়াম অক্সাইড যোগ করা হয়। বিগালক এবং খনিজমল একত্রিত হয়ে ধাতুর মল বা ধাতুমল তৈরি হয়। ধাতুর মল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না, তাই উপর থেকে ধাতুমলকে গলিত ধাতু থেকে আলাদা করে ফেলা হয়। বিগলন প্রক্রিয়ায় প্রাপ্ত ধাতু বিশুদ্ধ নয়। এই অবিশুদ্ধ ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে ধাতু বিশুদ্ধ করা হয়। বন্ধুরা, এবারে চলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধন সম্পর্কে জেনে নেওয়া যাক। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অবিশুদ্ধ ধাতুকে অ্যানোড এবং বিশুদ্ধ ধাতুর একটি পাতকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে ধাতুকে বিশুদ্ধ করতে হবে তার লবণের দ্রবণকে ব্যবহার করা হয়। যখন তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন অ্যানোড থেকে ধাতুর পরমাণু ইলেকট্রন ত্যাগ করে আয়ন হিসেবে দ্রবণে প্রবেশ করে। অপরদিকে ধাতব আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ ধাতু হিসেবে ধাতব পাতে জমা হয়। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতু ও অন্যান্য ধাতু বিশোধন করা যায়। বন্ধুরা, এবারে চলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর বিশুদ্ধিকরণ সম্পর্কে জেনে নেওয়া যাক। বিজারণ প্রক্রিয়ায় প্রাপ্ত কপার ধাতু 98% বিশুদ্ধ। একে তড়িৎ বিশোধন পদ্ধতি প্রয়োগ করে 99.9% বিশুদ্ধ কপার ধাতু তৈরি করা যায়। বন্ধুরা, এক্ষেত্রে কপার সালফেটের জলীয় দ্রবণ একটি পাত্রে নেওয়া হয়। এই পাত্রে যে ধাতব দণ্ডকে বিশুদ্ধ করতে হবে সেই অবিশুদ্ধ কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়। এটি অ্যানোড হিসেবে কাজ করে। একটি বিশুদ্ধ কপার দণ্ডকে ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, ক্যাথোড হিসেবে যা কাজ করে থাকে। বন্ধুরা, সাধারণত অবিশুদ্ধ কপার দণ্ড মোটা থাকে এবং বিশুদ্ধ কপার দণ্ড পাতলা থাকে। এবার ব্যাটারির সাহায্যে দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে অ্যানোড হিসেবে ব্যবহৃত অবিশুদ্ধ কপার দণ্ড থেকে কপার 2+ আয়ন হিসেবে দ্রবণে চলে যায় এবং দ্রবণ থেকে কপার 2+ আয়ন বিশুদ্ধ কপার দণ্ডে জমা হয়। বন্ধুরা, এক্ষেত্রে অ্যানোডের জারণ বিক্রিয়া সংঘটিত হয় এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। বন্ধুরা, ধাতব কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে পরিণত হয়। এখানে অবিশুদ্ধ কপার অ্যানোড থেকে কপার 2+ এর দ্রবণে গমন করে থাকে। আবার কপার 2+ আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয়। এখানে দ্রবণ থেকে কপার 2+ বিশুদ্ধ কপার ক্যাথোডে জমা হয়। বন্ধুরা,
এবারে চলো নির্বাচিত কিছু সংকর ধাতু সম্পর্কে জেনে নেওয়া যাক। কতগুলো ধাতুকে একত্রে গলানোর পর গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতুর মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে। কোনো গরম গলিত ধাতুর মধ্যে অন্য কোনো গরম গলিত ধাতু অথবা অধাতু মিশিয়ে সেই মিশ্রণকে ঠান্ডা করলে যে কঠিন পদার্থ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে। বন্ধুরা, এবারে চলো তাম্রযুগ সম্পর্কে জেনে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব 5000 থেকে 3000 পর্যন্ত সময়কালকে তাম্রযুগ বলে, কারণ এই সময়ে তামা দিয়ে মানুষ গয়না, যন্ত্র এবং যন্ত্রপাতি তৈরি করত। বন্ধুরা, এবারে চলো ব্রোঞ্জ যুগ সম্পর্কে জেনে নেওয়া যাক। খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 অব্দ পর্যন্ত সময়কালকে ব্রোঞ্জ যুগ বলে। প্রাচীনকালে মানুষ গলিত কপারের সাথে গলিত টিন মিশিয়ে মিশ্রণকে ঠান্ডা করে ব্রোঞ্জ তৈরি করেছিল। এই সময় ব্রোঞ্জ দ্বারা বিভিন্ন অস্ত্র ও যন্ত্রপাতি তৈরি করত। বন্ধুরা, অন্যান্য কিছু সংকর ধাতু সম্পর্কে এবারে জেনে নেওয়া যাক। প্রথমেই আসছে স্টিল। লোহা এবং কার্বন মিশিয়ে স্টিল নামক সংকর ধাতু তৈরি করা হয়। ছুরি, কাঁচি, রেলের চাকা, রেল লাইন, জাহাজ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি স্টিল দ্বারা তৈরি করা হয়। স্টেইনলেস স্টিল। বন্ধুরা, গরম গলিত লোহার মধ্যে গলিত কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে যে সংকর ধাতু তৈরি হয় তাকে স্টেইনলেস স্টিল বলে। হাসপাতালের ডাক্তাররা যে ছুরি বা কাঁচি ব্যবহার করে তা স্টেইনলেস স্টিলের তৈরি হয়ে থাকে। বন্ধুরা, এবারে চলো পিতল সম্পর্কে জেনে নেই। গলিত কপার এবং গলিত জিঙ্ক একত্রে মিশিয়ে পিতল নামক সংকর ধাতু তৈরি করা হয়। বৈদ্যুতিক সুইচ, পাতিল ইত্যাদি তৈরিতে পিতল ব্যবহৃত হয়। বন্ধুরা, এবারে চলো ডুরালোমিন সম্পর্কে জেনে নেওয়া যাক। অ্যালুমিনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও লোহার মিশ্রণে ডুরালোমিন নামক সংকর ধাতু তৈরিতে ব্যবহৃত হয়। এটি উড়োজাহাজের বডি তৈরিতে ব্যবহৃত হয়। এই সংকর ধাতু তৈরিতে সকল ধাতুতে সমান পরিমাণে মেশানো হয় না। সংকর ধাতুর মধ্যে একটি থাকে প্রধান ধাতু এবং অন্য এক বা একাধিক পদার্থ থাকে অপ্রধান ধাতু বা অধাতু হিসেবে। প্রধান ধাতুর নাম অনুসারে সংকর ধাতুর নামকরণ করা হয়। পিতলের মধ্যে কপার থাকে 65% এবং জিঙ্ক থাকে 35%। স্টিলে লোহা থাকে 99%, কার্বন থাকে 1%। কাঁসাতে কপার থাকে 90%, টিন থাকে 10%। বন্ধুরা, এবারে চলো ধাতু এবং সংকর ধাতুর ক্ষয় হওয়ার লক্ষণ, কারণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। ধাতুর ক্ষয়। সাধারণত বিশুদ্ধ ধাতু বা সংকর ধাতু দীর্ঘদিন বাতাসে থাকার ফলে ধাতু বা সংকর ধাতুর উপর ভিন্ন বর্ণযুক্ত একটি নতুন পদার্থের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে ধাতুর ক্ষয় বলে। বন্ধুরা, এবারে চলো ধাতু ক্ষয়ের প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণত কোনো ধাতু বা সংকর ধাতু যখন বায়ুমণ্ডলে থাকে তখন ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখানে একটি জারণ বিক্রিয়া হয়। আবার ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে বায়ুমণ্ডলের কোনো উপাদান সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এখানে একটি বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। অতঃপর ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে একটি বিক্রিয়ায় যৌগ তৈরি হয়। নতুন যৌগটি রূপান্তরিত হয়ে বা অন্যান্য যৌগের সাথে বিক্রিয়া করে। এভাবে ধাতু বা সংকর ধাতু ক্ষয়প্রাপ্ত হয়। বন্ধুরা, এবারে চলো মরিচা সম্পর্কে জেনে নেওয়া যাক। লোহা বা লোহার সংকর ধাতুর তৈরি জিনিসপত্র যেমন জানালার গ্রিল, আলমিরা ইত্যাদি খোলা জায়গায় বা বাতাসে দীর্ঘদিন থাকলে এসব জিনিসপত্রের উপর লালচে বাদামি বর্ণের এক ধরনের পদার্থ তৈরি হয়। এই বাদামি পদার্থকে লোহার মরিচা বলা হয়। মরিচা তৈরির মাধ্যমে লোহা ক্ষয়প্রাপ্ত হয়। লোহা ক্ষয়প্রাপ্ত হয়ে যে লালচে বাদামি বর্ণের মরিচা তৈরি হয় সেটি হলো আর্দ্র ফেরিক অক্সাইড অর্থাৎ Fe2O3NH2O। বন্ধুরা, লোহার উপর মরিচা পড়ার বিক্রিয়া অনেক ধীরে সংঘটিত হয় এবং অনেকগুলো ধাপে সংঘটিত হয়। এ সকল ধাপসমূহের মধ্যে একটি ধাপে জারণ বিক্রিয়া
এবং একটি ধাপে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এজন্য লোহায় মরিচা পড়ার বিক্রিয়াটি জারণ বিজারণ উভয় বিক্রিয়া। লোহায় মরিচা পড়ার জন্য বায়ুমণ্ডলের অক্সিজেন এবং পানির H2O প্রয়োজন হয়। বায়ুমণ্ডলের পানি কিছুটা বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়ন তৈরি করে। বন্ধুরা, লোহা যখন বায়ুমণ্ডলের হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ এর সংস্পর্শে আসে তখন লোহা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন Fe2+ এ পরিণত হয়। এখানে জারণ বিক্রিয়া সংঘটিত হয়। Fe যে ইলেকট্রন দান করে, অক্সিজেন এবং হাইড্রোজেন সেই ইলেকট্রন গ্রহণ করে পানি অর্থাৎ H2O উৎপন্ন করে। এখানে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এবারে ফেরাস আয়ন Fe2+ এবং হাইড্রোজেন আয়ন H+ এবং অক্সিজেন বিক্রিয়া করে ফেরিক আয়ন অর্থাৎ Fe3+ ও পানি উৎপন্ন করে। অতঃপর ফেরিক আয়ন Fe3+ এবং হাইড্রক্সিল আয়ন OH- এর সাথে বিক্রিয়া ঘটে। এই ফেরিক হাইড্রোক্সাইড পরিবর্তিত হয়ে পানিযুক্ত ফেরিক অক্সাইড বা মরিচা তৈরি করে, অর্থাৎ Fe2O3 3H2O তৈরি হয়। বন্ধুরা, এবারে চলো তাম্রমল সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশুদ্ধ কপার বা পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন বাতাসে থাকার ফলে এদের ওপর কালো, বাদামি বা সবুজ বর্ণের একটি আস্তরণ পড়ে। এই আস্তরণকে কপারের তাম্রমল বলা হয়। তাম্রমল তৈরির মাধ্যমে তামা ক্ষয়প্রাপ্ত হয়। আবার বিভিন্ন বর্ণের তাম্রমলে বিভিন্ন ধরনের পদার্থ উপস্থিত থাকে। যেমন কোনো তাম্রমলে কিউপ্রাস অক্সাইড অর্থাৎ Cu2O উপস্থিত থাকে। আবার কোনো তাম্রমলে কিউপ্রাস সালফাইড বা চালকোসাইড অর্থাৎ Cu2S উপস্থিত থাকে। তাম্রমলকে কোনো নির্দিষ্ট রাসায়নিক সংকেতে প্রকাশ করা যায় না। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। উচ্চ তাপমাত্রায় কার্বন বিজারণ পদ্ধতিতে প্রাপ্ত ধাতুর মধ্যে কিছু খনিজমল দ্রবীভূত থাকতে পারে। এই খনিজমল অপসারণ করার জন্য যে পদার্থ যোগ করা হয় তাকে বিগালক বলে। কতগুলো ধাতুকে একত্রে গলানোর পর গলিত মিশ্রণকে ঠান্ডা করলে যে ধাতু মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে। গরম গলিত লোহার মধ্যে গলিত কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে যে সংকর ধাতু তৈরি হয় তাকে স্টেইনলেস স্টিল বলে। লোহা বা লোহার সংকর ধাতুর তৈরি জিনিসপত্র খোলা জায়গা বা বাতাসে দীর্ঘদিন থাকলে এসব জিনিসপত্রের উপর লালচে বাদামি বর্ণের এক ধরনের পদার্থ তৈরি হয়। এই বাদামি পদার্থকে লোহার মরিচা বলা হয়। বিশুদ্ধ কপার বা পিতল বা কাঁসার তৈরি জিনিসপত্র দীর্ঘদিন বাতাসে থাকার ফলে এদের ওপর কালো, বাদামি বা সবুজ বর্ণের একটি আস্তরণ পড়ে। এই আস্তরণকে কপারের তাম্রমল বলা হয়।